আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সলেশনে ইউক্যারিওটের ইলংগেশন পর্যায়টি নিয়ে। আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা জেনে নিব আসলে ট্রান্সলেশনের ইলংগেশন বলতে আমরা কি বুঝি ইউক্যারিওটসের। প্রথমত এটি একটি সাইক্লিক প্রসেস। প্রোটিন সিনথেসিসের সময় এই এইটিএস যে রাইবোজোমটা আছে, অর্থাৎ এই যে এইটিএস রাইবোজোমটা আছে 60s 40s মিলে, এই এইটিএস রাইবোজোমটা মুভ করে। কোন দিকে মুভ করে? এমআরএনের দিকে, অর্থাৎ এমআরএনের 5' টু 3', 5' থেকে 3'-এর দিকে যে মুভ করে, এই মুভ করার কারণে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড করে। এই ধারাটাকে আমরা বলছি ট্রান্সলেশনের ইলংগেশন সিস্টেম, অর্থাৎ একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হবে এবং রাইবোজোমটা মুভ করবে। কোন দিকে মুভ করবে? 5' থেকে 3'-এর দিকে মুভ করবে এমআরএনের উপরে এবং একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড করবে। এখানে মোট 3টি ধাপ রয়েছে। কী কী জিনিস প্রয়োজন সেটি আগে আমরা কথা বলছি। প্রথমে ইনিশিয়েশন কমপ্লেক্স প্রয়োজন। আমার পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেছিলাম যে এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করে একটা এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স, এবং মনে রাখতে হবে এই এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্সে একমাত্র অবস্থান যেখানে এই ইউজি, অর্থাৎ পি সাইডে 3টি সাইড থাকে। এ সাইড অ্যামিনো অ্যাসিড সাইড, পেপটাইড সাইড এবং এক্সিট সাইড। এই পেপটাইড সাইডেই শুধুমাত্র ফার্স্ট যেই এই ইউজির কারণে যে প্রথম যে মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিডটা এসেছে সেটি পি সাইডে বসবে, বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু এ সাইডে বসবে। এটি মনে রাখতে হবে। অর্থাৎ এই এইটিএস ইনিশিয়েশন কমপ্লেক্স যখন রেডি হবে, এটা আমাদের প্রয়োজন ট্রান্সলেশনের জন্য। তারপর আমাদের রাইবোজোম প্রয়োজন, যেহেতু এটি ইউক্যারিওট, আমাদের এইটিএস রাইবোজোম প্রয়োজন, এবং এইটিএস 60s এবং 40s দিয়ে গঠিত, এবং আমাদের চার্জড টিআরএনএ প্রয়োজন। চার্জড বা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ আমরা কোনটাকে বলবো? একটি টিআরএনএ যখন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে সেটাকে আমরা চার্জড টিআরএনএ বা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বলবো। এবং আমাদের কিছু ইলংগেশন ফ্যাক্টরস প্রয়োজন, যেমন ইলংগেশন ফ্যাক্টর 1A 1B এবং ইলংগেশন ফ্যাক্টর 2 প্রয়োজন। একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। এবং এনার্জির জন্য আমাদের জিটিপি এবং এটিপি প্রয়োজন, এবং একটা স্পেশাল এনজাইম প্রয়োজন যেটি হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ সেন্টার বা পেপটাইডাল ট্রান্সফারেজ। এই এনজাইমটা আমাদের প্রয়োজন। আমরা শুরু করতে পারি। 3টে স্টেপ রয়েছে এই ইলংগেশন সাইকেলের। প্রথম স্টেপটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ অ্যান্টিসাইড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড টিআরএনটা এন্ট্রি করবে। কোথায় এন্ট্রি করবে? এ সাইডে এন্ট্রি করবে। এখানে ইলংগেশন ফ্যাক্টর 1 এর জিটিপি ডেলিভার করবে কারেক্ট অ্যামাইনো অ্যাসিড টিআরএনএটাকে কোন সাইডে? এ সাইডে। তার মানে এ সাইডে কারেক্ট অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, অর্থাৎ চার্জ টিআরএনএটাকে এন্ট্রি করানোটাই হচ্ছে প্রথম ধাপ। এখন এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথমত কীভাবে টিআরএনএটা চার্জিং হয়, অর্থাৎ চার্জড টিআরএনএটা কীভাবে হয়, এটা হচ্ছে চার্জ টিআরএনএ। তারপর আমাদের মনে রাখতে হবে কীভাবে আসলে ইলংগেশন ফ্যাক্টর 1 এটা জিটিপি সাথে নিয়ে, অর্থাৎ জিটিপি 1 এই অর্থাৎ ইলংগেশন ফ্যাক্টর ইউক্যারিওটিক ইলংগেশন ফ্যাক্টর ই ফর স্মল ই ফর ইউক্যারিওটিক ইলংগেশন ফ্যাক্টর 1A এবং চার্জ টিআরএনএ কীভাবে আসলে এটি সাইকেল আকারে কীভাবে এটি রিফুয়েলিং হয় সেটি আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে এই টিআরএনএটা, চার্জ টিআরএনএ এবং ইলংগেশন ফ্যাক্টর 1A এই দুটো আসলে অ্যান্টি করবে এ সাইডে অ্যান্টি করলো। তারপরে আসলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, তারপরের ঘটনা জানার আগে আমরা একটু জেনে নিই আসলে কি টিআরএনএ কীভাবে চার্জড হয়। চার্জড হওয়ার আগে আমরা একটু টিআরএনএ সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। টিআরএনএ বিভিন্ন আর্ম থাকে। টিআরএনএ আসলে শুরু হয় 5' থেকে কাউন্টিং শুরু হয়, এবং এটি সাধারণত আমরা 76, একটা আইডিয়াল টিআরএনএ 76টা নিউক্লিওটাইড থাকে। এটি আসলে 74 থেকে 93টা নিউক্লিওটাইড পর্যন্ত থাকতে পারে, তবে আইডিয়াল হচ্ছে 76। আর এখান থেকে কাউন্টিংটা শুরু হয়, অর্থাৎ 1 হচ্ছে জি আর 76 হচ্ছে এ 76। এই জন্য অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবা A76 লেখা। A76 লেখা মানে হচ্ছে এই 3' সাথে যেই নিউক্লিওটাইডটা রয়েছে সেটাকে আমরা A76 বলবো। এটার বিভিন্ন আর্ম রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, যেমন ডি লুপ। আমরা যদি ডি লুপে যাই, ডি লুপটার নাম ডি হয়েছে কেন? কারণ ডাইহাইড্রো ইউরাসিল এখানে রয়েছে, এবং এই ডি লুপটা কিন্তু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে, যখন টিআরএনএ সাথে অ্যামাইনো অ্যাসিড আসে, এখানে একটা এনজাইম কাজ করে। সেই এনজাইমে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারেজ যে এনজাইমটা রয়েছে, এই এনজাইমের কাজকে নিখুঁত করার জন্য এটি একটি সিগন্যাল, অর্থাৎ এটি নির্দিষ্টভাবে অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএর সাথে অ্যাটাচ করতে হেল্প করে। আর টি সাই সি লুপ,
এই আর্মটা আগে আমরা বলছি এখানে একটা সাই থাকে সিডোইউরাসিল, এই সিডোইউরাসিলের জন্য এটাকে আমরা টিসাই সি লুপ বলি। এই লুপের একটা ইন্টারেস্টিং ফাংশন আছে, এটা মূলত আমাদের এই যে টিআরএনটা রয়েছে, যে চার্জ টিআরএন রয়েছে, সেটি রাইবোজোমে যে প্লেস করবে, সে রাইবোজোমে প্লেস করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। অর্থাৎ এটি আসলে ইন্টারেক্ট করে 28SR আরএনএ ইউক্যারিওটের ক্ষেত্রে, আর 23SR আরএনএ প্রোক্যারিওটের ক্ষেত্রে এটার সাথে ইন্টারেক্ট করে এই টিসাই সি লুপটি। আর এবার রয়েছে অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপের এটি হচ্ছে আসলে ফাংশনাল লুপ, এটি হলো মেন বিজনেস পার্ট। এখানে এমআরএনএ যে কোডনটি রয়েছে, যে কোডনটাকে আমরা রিড করব, সেই কোডনের অপোজিট একটা অ্যান্টিকোডনের একটি ট্রিপলেট এখানে থাকবে, এই অংশটিকে আমরা অ্যান্টিকোডন লুপ বলবো। আরেকটা লুপ হচ্ছে অ্যাকসেপ্টর স্টেম বা অ্যাকসেপ্টর লুপ। এই অ্যাকসেপ্টর স্টেমটাই, অর্থাৎ এই যে 3' এন্ডটা রয়েছে, এই 3' এন্ডেই মূলত অ্যামাইনো অ্যাসিডটা অ্যাড হবে। এবং এখানে 3' লুপের যে সিসিএ, অর্থাৎ এটা হচ্ছে সি হচ্ছে 74, সি 75 এবং এ হচ্ছে 76, এই অংশটির মধ্যে অর্থাৎ A76, এই অ্যাডেনিন 76 এই নিউক্লিওটাইডের মধ্যেই আসলে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাড হবে। আর অ্যামাইনো অ্যাসিড কোনটি অ্যাড হবে এটি মূলত ডিপেন্ড করবে অ্যাকসেপ্টর আর্ম, অ্যান্টিকোডন আর্ম এবং ডি লুপ, অর্থাৎ অন্যান্য পার্টের উপরে এরা আসলে ইন্ডিকেট করবে কোন অ্যামাইনো অ্যাসিডটি এই টিআরএনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা কোন এই টিআরএনটে আনবে, কোন ক্যারি করবে কোন অ্যামাইনো অ্যাসিডটা। তারপরে এবার আমরা সেই চার্জিং অফ টিআরএনএ বলতে আমরা আসলে কী বুঝি। চার্জিং অফ টিআরএনএ এটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ কারেক্ট অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ কারেক্ট একটা অ্যামাইনো অ্যাসিড, এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটি হচ্ছে অ্যাডেনিন। আমরা একটু বলছি A76টা হচ্ছে অর্থাৎ অ্যাডেনোসিন নিউক্লিওটাইড, একটা অ্যাডেনিন আছে, একটা একটা সুগার আছে নিউক্লিওসাইড, এবং এর সাথে যখন ফসফেট থাকে আমরা নিউক্লিওটাইড বলছি। এর ঠিক 3' আর্মটাতেই একটা এস্টার বন্ড ফর্ম করে, এই এস্টার বন্ড ফর্ম করে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়। এই অ্যামাইনো অ্যাসিড অ্যাড হওয়াটাকে আমরা চার্জড বলি বা চার্জিং বলি। আর এক্ষেত্রে একটা এনজাইম কাজ করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। একটু পরে আমরা এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস নিয়ে আমরা কথা বলবো, এটা খুবই স্পেসিফিক। এবার আসি এই চার্জিংটা আসলে কীভাবে করা হয়। এটা আসলে দুটি স্টেপ রয়েছে। স্টেপ 1 হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন, অর্থাৎ প্রথমে অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যাক্টিভ করতে হয়। সেটা কিভাবে করা যায়, এই অ্যামাইনো অ্যাসিডটা যখন এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথে বিক্রিয়া করে, তখন অ্যামাইনো অ্যাসাইল এএমপি তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসাইল এএমপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসাইল এএমপি এটি মূলত হচ্ছে অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ অ্যামাইনো অ্যাসাইল এএমপিটাই আসলে পরবর্তীতে টিআরএনের সাথে যুক্ত হয়, এবং সেক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে থাকে একটি এনজাইম, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেসের সহায়তায় মূলত অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএটাকে আমরা চার্জড টিআরএনএ বলছি। আমরা যদি একটু রাইট সাইডে আমরা দেখতে পাই একটি অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, এটাকে আমরা অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলেট অথবা অ্যামাইনো অ্যাসাইল এএমপি বলছি। এরপরে টিআরএনের সাথে এটা অ্যাটাচড হয়ে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ গঠিত করছে। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএটাকে আমরা চার্জড টিআরএনএ বলছি। এবার আসি এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেসকে আমরা কেন খুবই স্পেসিফিক বলছি, কারণ এটা হাইলি স্পেসিফিসিটি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটাইজ রিকগনাইজ করবে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস রয়েছে। এবং এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএটা এই এনজাইমটা আইডেন্টিফাই করবে কারেক্ট টিআরএনএ, অর্থাৎ এই এনজাইমটাই আইডেন্টিফাই করে যে এই টিআরএনএর সাথে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসলে অ্যাড করবে। এটা আসলে কিভাবে সে সিলেক্ট করে, অ্যান্টিকোডন, অ্যাকসেপ্টর আর্ম এবং অন্যান্য আইডেন্টিটি এলিমেন্টসের উপর বেস করেই আসলে এই এনজাইম অর্থাৎ অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস ডিসাইড করে যে এই টিআরএনএর সাথে কোন অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচড হবে। তার মানে 20টা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য 20টা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস রয়েছে। আর প্রুফ রিডিং ক্যাপাবিলিটি রয়েছে ওই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, অর্থাৎ যদি এটা এডিটিং সাইটে এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেসের এডিটিং সাইট রয়েছে যেটা রিমুভ করে ইনকারেক্টলি অ্যাটাচড অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যদি ইনকারেক্টলি অ্যাটাচড হয় তাহলে সেটা রিমুভ করার সুযোগ রয়েছে। আমরা একটু রাইট সাইডে যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে গ্লুটামাইল টিআরএনএ সিনথেটেস, এই গ্লুটামাইল টিআরএনএ সিনথেটেসটা আসলে কীভাবে কাজ করে। এই গ্রিন অংশটা হচ্ছে গ্লুটামাইল
টিআরএনএ সিনথেটেস, এবং এই গ্রিন অংশটা আমরা যদি দেখতে পারি যে এটা অ্যাকসেপ্টর আর্মের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে রয়েছে এবং অ্যান্টিকোডন পোর্শনের সাথেও লেগে রয়েছে এবং ডি আর্মের সাথেও লেগে রয়েছে। অর্থাৎ এই তিনটার সাথে থেকে অর্থাৎ অ্যাটাচড হয়ে আসলে ডিসাইড করে যে এই টিআরএনের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটাকে আনা যায়। এক্ষেত্রে সে গ্লুটামিনকে অ্যাটাচড করেছে। এবার আমরা জেনে নিই যে দ্বিতীয় অংশটি রয়েছে, আমি যেটা রিসাইক্লিংয়ের প্রসেসটা বললাম যে ইলংগেশন ফ্যাক্টর 1A কীভাবে আসলে চার্জ টিআরএনের কে জিটিপি সাথে অ্যাটাচড হয়ে আসলে এই সাইকেলটা কমপ্লিট করে, সেই অংশটাকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমে এই জায়গাটা থেকে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি যে ইলংগেশন ফ্যাক্টর 1A এবং যেই জিটিপি সেটি এসে অ্যাটাচড হবে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বা চার্জড টিআরএনের সাথে। তার মানে চার্জড টিআরএনএ এবং ইলংগেশন ফ্যাক্টর 1A জিটিপি সহ এটি আসলে অ্যাটাচড হবে অ্যামাইনো অ্যাসিড সাইটটাতে এন্ট্রি করবে, এবং অ্যামাইনো অ্যাসিড সাইটটাতে এন্ট্রি করার পরে এটা অ্যাটাচড হওয়ার জন্য জিটিপি তখন হাইড্রোলাইসিস হবে, এবং হাইড্রোলাইসিস হওয়ার পরে সেটি জিডিপি হবে, এবং এই হাইড্রোলাইসিসের কারণেই মূলত এই এনার্জিটা ইউটিলাইজ করেই এই সাইডে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বা চার্জ টিআরএনএ বসে যাবে। অর্থাৎ এটা বসার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেই এনার্জিটা আসলে আসে জিডিপিটা হাইড্রোলাইসিসের মাধ্যমে, এবং পরবর্তীতে এই জিডিপি এবং ইলংগেশন ফ্যাক্টর 1 এটা রিলিজ হয়ে যায়, এবং রিলিজ হয়ে যাওয়ার পরে যে অংশটি থাকে সেটি হচ্ছে এরকম যে রাইবোজোমের এ সাইটে অ্যামাইনো অ্যাসিড টিআরএনটা থাকে এবং পেপটাইড যেই বন্ড অর্থাৎ পি সাইডে এই ধরনের একটা পেপটাইডের একটা চেইন থাকে। পরবর্তী স্টেপে আমরা এই নিয়ে কথা বলবো। অর্থাৎ এই স্টেপটা গঠন করে, এবং তারপরে আসলে এই ইলংগেশন ফ্যাক্টর 1 জিডিপিটা আসলে কিভাবে এটা আসলে চার্জড হয়, অর্থাৎ এটি কিভাবে আসলে এই জিডিপি থেকে জিটিপিকে ট্রান্সফার করে সেটি আমরা পরবর্তী দেখাচ্ছি। এখানে একটা কমপ্লেক্স থাকে, এই কমপ্লেক্সকে আমরা জিইএফ কমপ্লেক্স বলি বা গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর। অর্থাৎ জিডিপি এখানে ঢুকে এবং এটি জিটিপি হয়ে বের হয়। এই কমপ্লেক্সটা অর্থাৎ ওয়ান কমপ্লেক্স ইলংগেশন ফ্যাক্টর 1B 1G এবং 1D এই কমপ্লেক্সটার ভিতরে তখন এই ইলংগেশন ফ্যাক্টর 1A জিডিপিটা ঢুকে যাওয়ার পরে এটা অ্যাটাচড হওয়ার পরে এই যে জিডিপিটা এক্সচেঞ্জ হয়, অর্থাৎ গুয়ানিনটা এক্সচেঞ্জ করে জিটিপি করে, গুয়ানিন ট্রাইফসফেট তৈরি করে, এবং যখন গুয়ানিন ট্রাইফসফেট তৈরি হয় তখন এই কমপ্লেক্সটা আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে কমপ্লেক্সটা আবার চলে আসে। কমপ্লেক্সটা আবার এসে আবার জিডিপিকে ইলংগেশন ফ্যাক্টর 1 জিটিপি তৈরি করে। তার মানে 1A জিটিপি তৈরি হয় এই কমপ্লেক্সের ভিতরে ঢুকলে, অর্থাৎ জিডিপিটা এক্সচেঞ্জ হয়ে জিটিপি হয়, অর্থাৎ গুয়ানিন ডাইফসফেট গুয়ানিন ট্রাইফসফেট হয়ে যায়। এটি আসলে এই সাইকেলের কাজ। এবার আমরা দ্বিতীয় স্টেপে আসি, এটি আসলে ব্যাখ্যা। দ্বিতীয় স্টেপটা হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন। কীভাবে আসলে পেপটাইড বন্ডটা ফর্মেশন হয়, এটি আসলে মূলত 60S সাব ইউনিটে আসলে ক্যাটালাইসিস করে। খুবই স্পেসিফিকভাবে যদি আমরা বলতে চাই, 60S যে সাব ইউনিট এর মধ্যেই একটি অংশ রয়েছে যেটিকে আমরা 28S rRNA বলছি। এই 28S rRNA এটি আসলে পিটিসি মানে পেপটাইড বন্ড সেন্টার, পেপটাইডাল ট্রান্সফারেন্স সেন্টার, এই পেপটাইডাল ট্রান্সফারেন্স সেন্টারটাই আসলে রাইবোজাইম হিসেবে কাজ করে। অর্থাৎ 28S আরএনএটাই আসলে এই পেপটাইড ট্রান্সফারেন্স এই এনজাইমটা রয়েছে এটি আসলে এখানে কাজ করে এই 28S rRNAর মাধ্যমেই আসলে, এই জন্য এটাকে আমরা রাইবোজাইম বলি। অর্থাৎ এটি নন প্রোটিন এনজাইম। রাইবোজাইম নিয়ে বিস্তারিত একটি ভিডিওতে আছে, আপনাদের কারো যদি ইচ্ছে হয় সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এখন আমরা আসি এই পেপটাইডটা আসলে কীভাবে বন্ড তৈরি করে। এই পেপটাইডে আমরা যখন দেখব যে গ্রোয়িং পেপটাইডটা রয়েছে পি সাইডে, কিন্তু আমাদের এন্ট্রি যেই অ্যামাইনো অ্যাসিডটা নতুন যে অ্যামাইনো অ্যাসিডটা এসেছে সেটি আসলে এই সাইডে আসে। তারপর এখানে এই এনএইচটার সাথে এই সিওটা একটা বন্ড তৈরি করে। এই বন্ডটা কিন্তু আবার হয় এ সাইডে, পি সাইডে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ পি সাইডের পুরো চেঞ্জটাই শিফট হয়ে এ সাইডে চলে আসে। আমরা একটু খেয়াল করলে এখানে দেখবো একটা বন্ড তৈরি হয়েছে, এই বন্ডটাকে আমরা পেপটাইড বন্ড বলছি। এই পেপটাইড বন্ডটা কিন্তু এ সাইডে তৈরি হয়েছে, পি সাইডে তৈরি হয় না, অর্থাৎ পি সাইড থেকে শিফট করে এটি এ সাইডে এখন চলে এসেছে। আমরা যদি এখানে একটু খেয়াল করে আমরা দেখব এই পলিপেপটাইড চেনটা শিফট হয়ে এই জায়গাটিতে চলে আসবে, অর্থাৎ এ সাইডে চলে আসবে। এখন পলিপেপটাইড পুরোটাই আসলে এ সাইডে রয়েছে।
অর্থাৎ নতুন অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড তৈরি করেছে, এটি হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন। এবার 3 নম্বরটা হচ্ছে ট্রান্সলোকেশন, অর্থাৎ এই যে পেপটাইড বন্ডটা তৈরি হলো এ সাইডে, সেই পেপটাইড বন্ডটা এ সাইডের পেপটাইড বন্ডটা পি সাইডে চলে যাবে। কিভাবে সেটা যাবে? এই পুরো রাইবোজোমটা, এই টিএস যে রাইবোজোম আছে, পুরো রাইবোজোমটা 3' এন্ডের দিকে 1 নিউক্লিওটাইড অর্থাৎ 1 কোডন, মানে 3টা ট্রিপলেটের যে কোডনটা রয়েছে 1 কোডন সামনে চলে যাবে, 3'এর দিকে চলে যাবে। 3'এর দিকে চলে যাওয়ার জন্য এনার্জিটা কোথা থেকে পাবে? এই এনার্জিটা পাবে আসলে ইলংগেশন ফ্যাক্টর 2 জিটিপি। ইলংগেশন ফ্যাক্টর 2 জিটিপি হাইড্রোলাইসিস হয়ে যখন জিটিপি হবে, সেই এনার্জি ইউটিলাইজ করেই পুরো রাইবোজোমটা 3' এন্ডের দিকে এক ধাপ চলে যাবে। এক ধাপ মানে হচ্ছে একটা কোডন সামনে চলে যাবে 3' এন্ডের দিকে, মনে রাখতে হবে। ফলে কি হবে? এই সাইডে যেই পেপটাইডাল গ্রোয়িং যে পেপটাইডালটা ছিল, অর্থাৎ যে নতুন যে অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড হয়ে পি সাইড থেকে এই সাইডে এসেছে, সেটা এখন পি সাইডে চলে যাবে। আর পি সাইডে যেটি আসলে আনচার্জ ছিল, অর্থাৎ যেটি অ্যামাইনো অ্যাসিডটাকে এক্সচেঞ্জ করেছে এই সাইডে, একটু আগে আমরা দেখার চেষ্টা করেছি যে এই সাইডে এই অ্যামাইনো অ্যাসিডটাকে দিয়ে এটি কিন্তু এখন আনচার্জড। এই আনচার্জটা যেটি পি সাইডে ছিল সেটি এখন ই সাইডে চলে যাবে। এই ই সাইডেরটা আর ই সাইডে যে আনচার্জটা ছিল সেটা তখন এক্সিট হয়ে যাবে। তার মানে এখানে 1 কোডন 3'এ যাওয়ার কারণে এই সাইডের যে গ্রোয়িং পলিপেপটাইড ছিল সেটি পি সাইডে এসেছে। পি সাইডে যেটা আনচার্জড ছিল, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ছিল না, সেটি ই সাইডে এসেছে, এবং ই সাইডে যেটি ছিল আনচার্জ সেটি আসলে এক্সিট হয়েছে। আর এখানে এনার্জি কে কাজ করেছে? জিটিপি এনার্জিটা কাজ করেছে। এর ইলংগেশন ফ্যাক্টর 2 জিটিপি, এখানে হাইড্রোলাইসিস হয়ে জিটিপি হয়েছে। তার মানে আমরা এখন পুরো স্টেপটাকে যদি আমরা সামারাইজ করি, আমরা দেখব যে প্রথমে এইখান থেকে আমরা শুরু করি, যে এটি হচ্ছে, আমরা ধরে নেই এই পেপটাইডগুলো তৈরি করে নেই, অথবা পেপটাইড তৈরি করেছে, হোয়াট এভার। এটি হচ্ছে এই টিএস ইনিশিয়েশন ফ্যাক্টর থেকে যদি শুরু করি, তাহলে এখানে আসলে পলিপেপটাইড থাকবে না। সেই এই টিএস ইনিশিয়েশন ফ্যাক্টর, সেখানে এই চার্জড টিআরএনএ এবং যে জিটিপি সেই দুইটা এসে এই সাইডে বসে যাবে। এই সাইডে বসে গেল, অর্থাৎ প্রথমটা হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর 1 টিআরএনএকে ক্যারি করে এই সাইডে এন্ট্রি করবে। তারপরে এই পেপটাইড বন্ডটা এই সাইডে ট্রান্সলোকেট করবে, অর্থাৎ এই সাইডের যে অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ডটা তৈরি করলো। তার মানে এখন পি সাইডে যেটি ছিল পেপটাইডাল সাইডে, সেটা এখন আনচার্জড হয়ে যাবে। তারপরে ট্রান্সলোকেশনটা হবে। কিভাবে ট্রান্সলোকেশন হবে? ইলংগেশন ফ্যাক্টর 2 জিটিপিকে সাথে নিয়ে হাইড্রোলাইসিস করবে। এই হাইড্রোলাইসিসের এনার্জিকে ইউটিলাইজ করে এই এ সাইডে যে পলিপেপটাইডটা ছিল সেটি আসলে 1 কোডন সামনে চলে আসার কারণে, মানে 1 কোডন 3' এন্ডের দিকে আসার কারণে এ সাইডেরটা পি সাইডে চলে যাবে, এবং পি সাইডের যে আনচার্জটা ছিল সেটি আসলে ই সাইডে চলে যাবে। আর ই সাইডে যেটি ছিল সেটি আসলে এক্সিট হয়ে যাবে। তারপরে আবার রিসাইকেল শুরু হয়ে যাবে। এভাবে আসলে ইলংগেশন ট্রান্সলেশনের ইলংগেশন স্টেপটি হয়। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।